বন্ধুরা নমস্কার। সবাইকে অবাক করে দিয়ে বিহারে এনডিএ জোট একদিনে এক দফায় বিধানসভা নির্বাচন চেয়েছে। অবাক হয়েছে এই কারণে যে সবার ধারণা ছিল যে বিরোধীরা এক দফায় নির্বাচন চাইতে পারে। বিরোধী মহাগঠবন্ধন অর্থাৎ কংগ্রেস, আরজেডি, বাম দলগুলো এরা চাইতে পারে যে বিহারে অনেক দফায় নির্বাচন না করে একদিনে এক দফায় নির্বাচন করে আপনার পুরো ব্যবস্থাটা ঠিকভাবে সম্পন্ন করা হোক। কিন্তু উল্টোটা হয়ে গেছে, আর উল্টোটা হওয়ার কারণেই সন্দেহ জেগেছে মানুষের মনে। কারণ আজকে যখন আপনার নির্বাচন কমিশন বৈঠক করেছে সবগুলো স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে, তখন সেই বৈঠকে এনডিএর তরফে জেডিইউর প্রতিনিধি আপনার সেখানে দাবি জানায় যে বিহারে যাতে মহারাষ্ট্রের মতন, এটা উল্লেখযোগ্য, এই কথাটা কোট আনকোট থাকলো, মহারাষ্ট্রের মতন বিহারেও যাতে আসন্ন বিধানসভা নির্বাচন একদিনে এক দফায় হয়। এখানে মহারাষ্ট্রের কথা উল্লেখ করার কারণে সন্দেহটা অনেক বেড়ে গেছে। কারণ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনটা কীরকমভাবে হয়েছে এবং সেখানে ভোট চুরির কি ব্যাপক অভিযোগ উঠেছে, এবং সেখানে বিরোধীরা আজকে পর্যন্ত মেনে নিতে পারেনি নির্বাচনের ফলাফল, সেগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি। এবং ভোটার তালিকায় যে ব্যাপক গড়বড়ি করা হয়েছিল সেটা এক ধরনের দিনের আলোর মতন পরিষ্কার। যে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে অস্বাভাবিক দারুণ রেজাল্ট করেছিল বিরোধীরা, সেখানে একেবারে উল্টো রেজাল্ট হয়েছে মাত্র কয়েক মাসের ব্যবধানে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে। সেই মহারাষ্ট্রকে নকল করতে বলেছে আপনার এনডিএ, সেই মহারাষ্ট্রের মতন বিধানসভা নির্বাচন করার কথা বলেছে। তো স্বাভাবিকভাবে এটাকে কেউ সহজভাবে মেনে নিতে পারবে না, মেনে নিতে পারছেও না, এবং তার কারণেই আপনার নানান দিক থেকে নানান মন্তব্য শুরু হয়েছে। এবার কথা হলো, বিহারে কি গত বিধানসভা নির্বাচনও কি এক দফায় হয়েছিল? একেবারেই না। 2020 সালে এনডিএর শাসনকালেই বিহারে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন সেখানে 3 দফায় নির্বাচন হয়েছিল। এর আগে 15তে, তখনও এনডিএর শাসনকাল, কেন্দ্রে রাজ্যে সব জায়গাতে এনডিএর মানে রমরমা অবস্থা। সেই সময়ে বিহারে 5 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। এই কারণ বিহার যথেষ্ট জটিল সামাজিক সমীকরণের একটা রাজ্য। বিহারে নানান ধরনের রাজনৈতিক যেমন জটিলতা রয়েছে, ঠিক তেমনি সামাজিক জটিলতা রয়েছে। এটা সারা ভারতবর্ষ জানে। বিহার এবং উত্তরপ্রদেশে জাতপাতের নামে নির্বাচন হয় এবং এক একটা অঞ্চল এক একটা জাতির দ্বারা প্রভাবিত বলে ধরা হয়, এবং এর কারণে আরও নানান ধরনের রাজনৈতিক হিংসা টিংসা, মানে কোনো সময় তো জঙ্গল রাজের অভিযোগ আসতো বিহার আরজেডির ওপরে। এখন আসে নীতিশ কুমারের জেডিইউর ওপরে বা বিজেপির ওপরে যে জঙ্গল রাজ কায়েম করা হয়েছে। প্রায় নিত্য নৈমিত্তিক কোথাও না কোথাও হত্যাকাণ্ড হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নানান ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে। এই রকম একটা অবস্থাতে বিহারে আপনার একাধিক দফাতে নির্বাচন করার সম্ভাবনাই তো স্বাভাবিক। সেখানে আপনার পশ্চিমবঙ্গে যদি 7-8 দফায় যদি বিধানসভা নির্বাচন করা হয়, তাহলে বিহারে তো এরকম 8-9 দফাতে করাই মানে যুক্তিযুক্ত বলে মনে হয়। কিন্তু বিহারে হঠাৎ করে কেন এনডিএ এরকম মানে ভূমিকা নিল, এবং তাও এসআইআর এর পরে? এনডিএ নিজেই যেখানে অনেক দফা বিধানসভা নির্বাচন চায়, অনেক দিন ধরে নির্বাচন হোক এটা চায়, সবসময় দেখা গেছে ভারতবর্ষে এনডিএর তরফ থেকে এরকমটাই সবসময় চাওয়া হয়েছে। সেখানে এনডিএ কেন উলটপুলট করছে, উল্টো সুরে কথা বলছে কেন? তার পেছনে কি কোনো গভীর রহস্য রয়েছে? এর পেছনে কি এসআইআরকে নিয়ে যে বৃহৎ পরিকল্পনা রচনা করা হয়েছিল বা বিরোধীদের ভাষায় ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল, সেই ষড়যন্ত্রেরই একটা অঙ্গ হিসেবে এবার একদিনে ভোট চাইছে? তার মানে কি বিরোধীরা যাতে আপনার তাদেরকে বিভিন্ন জায়গাতে যে ভোট চুরি ইত্যাদি ইত্যাদি নানান কিছু করা হবে, সেগুলোকে যাতে সংঘবদ্ধভাবে আপনার ধরতে না পারে, মিডিয়া যাতে এক একটা অঞ্চলে বিশেষ অ্যাটেনশন দিতে না পারে, তার জন্যই কি, তা নিশ্চিত করার জন্যই কি একদিনে নির্বাচনটা কোনো মতো সেরে ফেলতে? যে ভাই ভোটার তালিকাকে তো নিজেদের মতন করেই নেওয়া হয়েছে, বিরোধীদেরকে যারা ভোট দেয় বলে চিহ্নিত এলাকায় তাদের মধ্যে একটা বিরাট অংশকে তো বাদ দিয়ে দেওয়াই হয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কায়দায় এমন অনেক নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো এনডিএকে ভোট দেবে নিশ্চিন্ত। তো এইরকম এত কিছু করার পর এখন শুধুমাত্র একদিনে ভোটটা যদি করিয়ে নেওয়া যায়, তাহলে কোনো মতে সরকারটাকে টিকিয়ে রাখা যাবে। তো এইটাই একদিনে ভোট চাওয়ার কারণে বিহারে কিন্তু আরও একবার বোঝা গেল
যে এনডিএ যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে, যথেষ্ট সংকটের মধ্যে রয়েছে। নির্বাচনে জয় সম্বন্ধে এনডিএ কোনোভাবে নিশ্চিত হতে পারছে না। তার কারণে নীতিশ কুমারের সরকার, নরেন্দ্র মোদী সরকার মিলেমিশে মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়া শুরু করেছে। নানান ক্ষেত্রে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এরকম নানান ধরনের আপনার দেখা গেছে মানুষকে এক ধরনের বিরোধীদের ভাষায় ঘুষ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই সমস্ত কিছুই আপনার সরকারের পতনটাকে আটকানোর জন্য। এই অবস্থাতে আজকের এই বৈঠক, নির্বাচন কমিশনের উদ্যোগে যে বৈঠক, এই বৈঠকে বিরোধীরা অবাক হয়ে গেছে। তারা ধারণা করেছিল যে সরকারি দলের পক্ষে বা সরকারি জোটের পক্ষে 3, 4, 5, 6 দফায় নির্বাচন চাওয়া হতে পারে, কিন্তু উল্টোটা যখন হয়েছে তাদের তো মাথা গরম হয়ে গেছে যে কেন ভাই, তাহলে তার পেছনে কি অঙ্ক? এবার অঙ্ক কষতে বসবে বিরোধীরা। তারা পাই টু পাই বিচার বিশ্লেষণ করবে, কারণ এই মুহূর্তেই যেরকম একটা সেন্সিটিভ স্টেজে বিহার রয়েছে, বিহারের রাজনীতি রয়েছে, তাতে ঠিক মতন যদি হিসাব নিকেশ যদি না করতে পারে তাহলে তাদের বড় ধরনের লোকসান হয়ে যেতে পারে। এইটা আপনার বিহারের রাজনীতিকে খুব ইন্টারেস্টিং স্টেজে নিয়ে এসেছে। এবার একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এটা জানা দরকার আপনাদের। বিহারে 243 আসন রয়েছে বিধানসভাতে। তার মধ্যে এই মুহূর্তে এনডিএর কাছে রয়েছে 131টি আসন, অর্থাৎ মেজরিটি থেকে বেশ খানিকটা বেশি আছে, খুব বেশি নাই কিন্তু মাথায় রাখতে হবে। আর ইন্ডিয়া জোটের কাছে বা বিহারে যেটা মহাগঠবন্ধন হিসেবে পরিচিত, তাদের কাছে রয়েছে 111টি আসন। তারাও কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা থেকে খুব বেশি দূরে না। একদিকে হলো ভোটের হিসেবে, তো আমি আপনাদেরকে বলেছি আগের ভিডিওতে যে বিহারে কীরকমভাবে বিরোধীরা আপনার টক্কর দিয়েছিল গত নির্বাচনে আপনার এনডিএকে, এটা একটা হিসাব আপনারা দেখেছেন। এবার আসন সংখ্যাটাও আপনারা একবার খেয়াল করে নিয়েছেন যে আসন সংখ্যার হিসেবেও বিহারে শাসক জোট এবং বিরোধী জোটের মধ্যে তেমন কোনো দূরত্ব নেই। আর যত ওপিনিয়ন পোল বেরিয়ে আসছে এবং সবগুলোই বলা হয় যে সবাই বিজেপির ভক্ত, মোদির ভক্ত, এনডিএর ভক্ত। এনডিএকে যে কোনো মূল্যে বড় করে দেখিয়ে তাদেরকে ক্ষমতায় ফিরে আসতে সাহায্য করাই এই সমস্ত ওপিনিয়ন পোলের বা সার্ভের আপনার উদ্দেশ্য বলে সবাই ধরে নেয়। সেই সার্ভেগুলোতেও কিন্তু বারবার আপনার আরজেডিকে জেডিইউর তুলনায়, বিজেপির তুলনায় অনেক এগিয়ে রাখা হচ্ছে। আরজেডির আপনার তেজস্বী যাদবকে বারবার 1 নম্বর মানুষের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রথম পছন্দ হিসেবে আপনার তেজস্বী যাদবকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আপনার 1 নম্বরে রাখছে। তারপরে প্রশান্ত কিশোর চলে আসছেন 2 নম্বরে, যিনি পার্টি বানিয়েছেন বেশি দিন হয়নি। আপনার রাজনৈতিক আপনার পরামর্শদাতা থেকে যিনি রাজনৈতিক নেতা হয়েছেন, তিনি মাত্র অল্প দিনের মধ্যে বিহারে এমন একটা ভিত রচনা করতে পেরেছেন যে নীতিশ কুমারকে পেছনে ফেলে দিয়ে তিনি 2 নম্বরে চলে এসেছেন। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েও তিনি 3 নম্বরে অবস্থান করছেন। বিজেপির নেতারা বা অন্যান্য নেতারা তারা তো অনেক দূরে দূরে, তাদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এই রকম সার্ভেগুলোতে চিত্র ভেসে আসছে। তো সার্বিকভাবে আপনার বিহারে কিন্তু পরিস্থিতি এনডিএর অনুকূলে না, ইন্ডিয়া জোটের অনুকূলে। আর তার কারণেই এবার নতুন রহস্য সৃষ্টি করেছে আপনার জেডিইউ বা এনডিএ। তারা একদিনে ভোট চেয়ে এটা এখন হিসাব নিকাশ করে আগামী দিনে আপনার বিরোধী নেতারা তো জানাবেন। আর লক্ষ্য করার মতন বিষয় হলো যে এসআইআরটা নিয়ে অসংখ্য অভিযোগ, এবং সেই অভিযোগগুলো সবগুলো সুপ্রিম কোর্টে যাবে আগামী 7 তারিখ, 7 অক্টোবর। আপনার সেখানে বিতর্ক হবে, শুনানি হবে, প্রবল আপনার তুফান উঠবে বলা যায়, মানে তর্ক বিতর্কের। এবং সেখানে এই সমস্ত আপনার যে অসৎ উপায় অবলম্বন করে কারচুপি বা ইত্যাদি যে কাজগুলো করা হয়েছে, অপকর্মগুলো করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেগুলো সব তুলে ধরা হবে। তারপরে সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দেয় আপনার এসআইআর, তাহলে তাদের নতুন করে চিন্তা করতে হবে। যে কথাটা, যে দাবিটা তারা আজকে জানিয়েছে যে একদিনে ভোট করা হোক, যদি এসআইআর বাতিল করা হয় তাহলে হয়তো তারাই বলবে হয়তো যে 5 দফায় 10 দফায় ভোট করা হোক। রাজনীতির হিসাব বড় জটিল, আর তার কারণেই রাজনীতি এত আকর্ষণীয় মানুষের কাছে। এ ব্যাপারে আপনাদের কোনো ধারণা থাকলে, মন্তব্য থাকলে, ওপিনিয়ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে সঙ্গে থাকবেন। जय हिंद, वंदे मातरम।